আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো, এই গাড়িটার মডেল অশোক লেল্যান্ড U2518 ডাম্প ট্রাক। সামনে দুইটা হেডল্যাম্প আছে এবং একটা ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প। এই হেডল্যাম্প এবং ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প বাম্পারের সাথে সেট আপ করা। যদি সামনে থেকে নিচের অংশ দেখি, সামনের এক্সেলটি রিভার্স ইলিওয়ার টাইপ এবং এর সঙ্গে সর্বোচ্চ হুইল লক অ্যাঙ্গেল দেওয়া আছে। সামনের সাসপেনশনে সেমি ইলিপ্টিক মাল্টিলিপ লিপ স্প্রিং ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে শক অ্যাবজর্বার দেওয়া আছে।
এখানে পিছনে লক দেওয়া আছে, এই ব্যাক ডালাটা এখানে লক হয়ে থাকার জন্য। এখানে দুইটা লক আছে। যখন ডামটা নিচে নেমে যাবে তখন এই ব্যাক ডালাটা অটোমেটিক এখানে লক হয়ে যাবে। এটির সামনের চাকা, স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 11টা চাকা ব্যবহার করা হয়েছে। দেখুন, পিছনে হচ্ছে 4 আর 4 8, সামনে হচ্ছে 2 10 এবং এই স্পেয়ারে একটা, টোটাল 11 চাকা। হাইড্রোলিক অয়েল রিজার্ভার ট্যাঙ্ক, এটি রেডিয়েটর কুলান্ট রিজার্ভার ট্যাঙ্ক। বারো ভোল্টের দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেহেতু এই গাড়িতে 24 ভোল্টের ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দিতে হবে, সেজন্য 12 ভোল্টের দুইটা ব্যাটারি এখানে দেওয়া আছে। টিপারটা দেখুন, এটা ফুল মানে সম্পূর্ণ উঠানো না বডিটা, এজন্য সম্পূর্ণ টিপার বাইর হয়নি, এখনো একটা বাকি আছে। স্পেয়ার টায়ার, এয়ার রিজার্ভার ট্যাঙ্ক, এটাকে বলেছে টেন্ডেম টায়ার। টায়ার সাইজ 1020। টেন্ডেম চাকা বা মাঝখানের চাকা এবং পিছনের চাকা উভয় চাকায় এয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পার্কিং ব্রেকটি সম্পূর্ণ পেনিয়ামেটিক। উভয় টায়ারের মাঝে যথেষ্ট পরিমাণ ফাঁকা আছে। সাসপেনশনকে বলে বগি সাসপেনশন। দেখুন, এখানে কিন্তু কোনো পাতি নাই, এটাকে বলেছে বগি সাসপেনশন। পিছনের সাসপেনশনে হেভি ডিউটি 32 টন
বগি সাসপেনশন দেওয়া আছে। এই দেখুন পিছনের চাকায়ও স্ক্যাম ব্রেক, সার্ভিস ব্রেক। পার্কিং ব্রেকটি শুধুমাত্র মাঝখানের টেন্ডিম চাকার জন্য। পিছনের চাকায় কোনো পার্কিং ব্রেক দেওয়া হয়নি। বডিতে যে সিগন্যাল ল্যাম্পগুলো দেওয়া আছে এগুলো সম্পূর্ণ ডিজিটাল। দেখুন এলইডি। এবং আর এই টায়ারগুলো সবই নাইলন টায়ার, রেডিয়াল কোনো টায়ার দেওয়া হয়নি, সবই নাইলন সুতার টায়ার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 200 লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি ক্রস লিঙ্কড পলিমারের তৈরি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপটি লক সিস্টেম। এটা খুলতে হলে অবশ্যই চাবির দরকার আছে, চাবি দিয়ে খুলতে হবে, চাবি দিয়ে লাগাতে হবে।
পিটিও পাম্প বা পাওয়ার অয়েল ট্রান্সমিশন পাম্প। হুইল বেজ 3900 মিলিমিটার, ফ্রন্ট ওভারহ্যাং 1520 মিলিমিটার, রিয়ার ওভারহ্যাং 1450 মিলিমিটার, আনলাদেন ওয়েট 11245 কেজি, টার্নিং সার্কেল ডায়ামিটার 15200 মিলিমিটার, মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স 260 মিলিমিটার, লোড বডি ক্যাপাসিটি 16 CBM এবং ম্যাক্সিমাম লেন্থ 4779 মিলিমিটার। U2518 টিতে হচ্ছে টিপার 9 স্পিড। আমরা এখন কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব। ডান পাশের দরজা ধরার জন্য হাতল, গ্লাস ওঠানামা করার জন্য হ্যান্ডেল, ভিতর থেকে দরজা খোলার জন্য লক এবং দরজার যে লক মেশিন আছে সেটা লক রিলিজ করার জন্য একটা নব দেওয়া আছে। এক্সিলারেটর প্যাডেল, ব্রেক প্যাডেল, ক্লাচ প্যাডেল। যেহেতু এই গাড়িতে যে ফুয়েল পাম্পটি ব্যবহার করা হয়েছে এটি লাইন পাম্প, ইনলাইন মেকানিক্যাল গভর্নরযুক্ত পাম্প, সে কারণে এখানে একটা মেকানিক্যাল এক্সিলারেটর দেওয়া হয়েছে। কেবিনে ওঠার জন্য 2 স্টেপ, 1 2 স্টেপ বিশিষ্ট ফুট স্টেপ দেওয়া আছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি সেমি ডিজিটাল। এয়ার প্রেসারের জন্য এয়ার প্রেসার মিটার, কিলোমিটার পার ঘন্টার যে একটা মিটার আছে সেটা, RPM মিটার, ইঞ্জিন ওভারহিট মিটার এবং ফুয়েল লেভেল মিটার। ইঞ্জিন ওভারহিট মিটারের বিষয়ে একটা কথা বলে রাখি, যেমন আইসার গাড়ি, টাটা গাড়ি, আইসার গাড়িতে যে 80 উপরে উঠে গেলে ওভারহিটের জন্য এখানে লাল চিহ্ন দেওয়া আছে। এর জন্য যারা অন্য কোম্পানির গাড়ি ব্যবহার করেন তারা এই যে 80 উপরে উঠলেই ভয় পায় যে ইঞ্জিন ওভারহিট হচ্ছে কিনা। আমাদের এই লিল্যান্ডের যে গাড়ি, এর হিট মিটারের কাঁটা যখন 100 ওভার করবে, এই লাল চিহ্নের উপরে আসবে, তখনই বুঝবেন যে ইঞ্জিন ওভারহিট হচ্ছে। 80-তে 90-তে থাকলে কোনো ভয় নাই। দেখুন এখানে দুইটা ছোট ছোট ডিসপ্লে দেওয়া আছে, একটা এখানে দেখা হচ্ছে কিলোমিটার এই ডিসপ্লেতে, এবং এখানে দেখায় ঘন্টা।
দেখুন এখানে যে লেখা আছে কিলোমিটার এবং এখানে লেখা আছে যে ঘন্টা। ডাম্প ট্রাকের যে ইঞ্জিনগুলো বা ডাম্প ট্রাক গাড়িগুলো কিলোমিটার এবং ঘন্টার উপর নির্ভর করে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা হয়। যদি আপনি কোম্পানির রিকমেন্ডেড গালফ অয়েল ব্যবহার করেন তাহলে 10,000 কিলো পরে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে। আর যদি আপনি ঘন্টা হিসেবে পরিবর্তন করতে চান তাহলে 250 ঘন্টা পরে আপনার এই ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করতে হবে। স্টিয়ারিং সিস্টেমটি পাওয়ার স্টিয়ারিং। এখানে কম্বিনেশন সুইচ দেওয়া আছে। এই কম্বিনেশন সুইচের মাধ্যমে আপনি পার্কিং ল্যাম্প, হেড ল্যাম্প, ডানে বামে সিগন্যাল সব কিছু দিতে পারবেন। এবং কম্বিনেশন সুইচের বাম পাশে যে আছে এখানে এক্সস্ট ইঞ্জিন যে এক্সস্ট লকের যে সিস্টেমটা আছে সেটা দেওয়া আছে। উইফার মোটরের অপারেশনের জন্য যে সুইচগুলো সবগুলো এখানে দেওয়া আছে। দেখুন হেল্পারের জন্য খুবই উন্নত মানের একটা সিট দেওয়া আছে। এছাড়া কেবিনের ভিতরে ঘুমানোর জন্য কোনো স্লিপার বেড নাই, তবে এখানে যে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে চাইলে স্লিপার বেড তৈরি করে এখানে অনায়াসে ঘুমাতে পারবেন। যে রুম লাইট, সান প্রোটেক্টর এবং তার উপরে এখানে 3টা হচ্ছে ডকুমেন্ট বক্স বা টুল বক্স যেটা বলেন, এখানে 3টা বক্স দেওয়া আছে এটাই। এছাড়া হেল্পার সাইডে একটা টুল বক্স দেওয়া আছে বা ডকুমেন্ট বক্স। এই গাড়িতে কোনো ফ্যান সেটআপ দেওয়া নাই, কিন্তু ফ্যানের জন্য একটা সুইচ দেওয়া আছে এবং একটা দেওয়া আছে। হেডলাইটটা অ্যাডজাস্ট করার জন্য এখানে সুইচ দেওয়া আছে। এই যে পিছনের যে টিপারটা বা লোড বডিটা উঁচু নিচু করার জন্য যে পিটিও সুইচ অন করা লাগে, পিটিও পাম্প অন করা লাগে, সেই পিটিও পাম্পের সুইচটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল লক। যদি আপনার গাড়িটা কখনো মাটি, বালু বা কাদাতে ফেসে যায় তাহলে ডিফারেন্সিয়াল লক করে এই গাড়িটা দ্রুত উঠে আসতে পারবে। সচরাচর গাড়ির মাঝখানের চাকায় হচ্ছে শক্তি দেওয়া থাকে 10 চাকা গাড়ির। এখন যদি আপনার গাড়িটা কোথাও ফেসে যায়, আপনি এই সুইচটা যদি অন করেন এবং গাড়ি চালনা করেন তাহলে পিছনের 2টা ডিফারেন্সিয়াল তখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার গাড়িটা দ্রুত সেই কাদামাটি থেকে উঠে আসবে। এবং যখন আপনার কাদামাটি থেকে উঠে আসবে, গাড়িটা ফেসে যাওয়া থেকে উপরে উঠে আসবে, তখন অবশ্যই দ্রুত এই সুইচটা আবার অফ করে দেবেন। যদি এই সুইচটা দিয়ে গাড়ি আপনি ডানে বামে ঘোরান তাহলে ডিফারেন্সিয়াল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা আছে রুম লাইট, ইঞ্জিন ল্যাম্প, ইমার্জেন্সি সুইচ। পার্কিং ব্রেক সুইচ উপরের দিকে নিয়ে আসলে অন, নিচে দিলে অফ। এই পার্কিং ব্রেক সুইচটা অন অফ করতে চাইলে এই যে 2 আঙ্গুল দিয়ে নিচের এই লকটা রিলিজ করতে হবে। এইভাবে দেবেন, বৃদ্ধাঙ্গুল দিয়ে উপরে ধরবেন, ধরে এই যে নিচ থেকে উপরের দিকে টান দেবেন লকটা। এই যে টান দিলাম, দিয়ে আস্তে আস্তে নিচের দিকে দেবেন। দেখুন এখন কিন্তু অফ হয়ে গেছে। চাইলে আপনি গাড়ি চালনা করতে পারেন। আর যদি পার্কিং ব্রেকটা আবার অন করতে চান তাহলে 2 আঙ্গুল নিচের দিকে দিয়ে উপরের দিকে চাপ দেবেন, বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরে এই যে উপর দিকে টান দিয়ে আস্তে আস্তে আবার উপরে উঠাই দিবেন। দেখুন পার্কিং ব্রেকটা আবার অন হয়ে গেছে।
9 স্পিড, 1 2 3 4 5 6 7 8 এবং একটা সি গিয়ার, 9টা গিয়ার দেওয়া আছে এবং একটা ব্যাক গিয়ার, টোটাল 10টা। গ্রেড অ্যাবিলিটি 42%, ম্যাক্সিমাম স্পিড টপ গিয়ারে 67 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখুন এখানে কোনো অক্ষর নাই, এখানে একটা এইচ অক্ষর দেখাবে। যখন আমি এই লিভারটাকে ধাক্কা দিয়ে আমার ডান দিকে নিয়ে আসব, তখন দেখুন ডিসপ্লেতে এখানে দেখাচ্ছে এইচ। এর অর্থ হচ্ছে আপনার গাড়িটা এখন হাই গিয়ারে চলে আসছে। আবার যখন আমি এই লিভারটাকে ধাক্কা দিয়ে বাম দিকে নিয়ে যাব, যেটা তখন দেখুন এই চক্কর চলে গেছে। আপনার এখানে ড্যাশবোর্ডে বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডেও দেখে বুঝতে পারবেন যে আমার গাড়িটা কোনো হাই গিয়ারে নাকি লো গিয়ারে আছে। যখন লো গিয়ারে থাকবে তখন এখানে কিছুই দেখাবে না, হাই গিয়ারে থাকলে এখানে এইচ দেখাবে। দেখুন এইচ। এবং এই গাড়ির গিয়ার লিভারটা বা এই যে গিয়ার লাড্ডু যেটা বলেন, এটা অপারেট করা হয় এয়ার প্রেসারের মাধ্যমে। দেখুন আমি যখন গিয়ারটা ফালাবো তখন শব্দ হচ্ছে, হাওয়ার শব্দ হচ্ছে। সেজন্য আপনারা যখন এটা অপারেট করবেন, এই গিয়ার লিভারটা খুব স্মুথভাবে অপারেট করতে পারবেন, ওর কোনো কষ্ট ছাড়াই অনায়াসে। এখানে 24 ভোল্টের একটা আউটপুট লাইন দেওয়া আছে এবং এখানে মিউজিক বক্স বা বিভিন্ন MP3 ডিভাইস, ইউটিলিটি ডিভাইস সেট আপ করার জন্য জায়গা দেওয়া আছে। এখানে এক্সট্রা সুইচ লাগানোর জন্য জায়গা দেওয়া আছে। পিছনে কাজ করার জন্য একটা ওয়ার্কিং ল্যাম্প আছে। চ্যাসিস চ্যানেল সেকশন 279 মিলিমিটার, ফ্ল্যাঞ্জ ওয়াইড 90 মিলিমিটার এবং থিকনেস 8 মিলিমিটার, 6 মিলিমিটার ইন্টারনাল ফিলিস এবং সাথে বোল্টেড জগল ফ্রেম। দেখুন এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা আছে এর উপরে লেখা আছে এইচ সিরিজ। এইচ সিরিজের অর্থ হচ্ছে জাপানের হিনো কোম্পানি
এবং লিল্যান্ড কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে। এ কারণে এই গাড়ির ইঞ্জিনের উপরে এইচ সিরিজ লেখা থাকে। ইঞ্জিন এইচ সিরিজ 6 সিলিন্ডার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন। পিস্টন ডিসপ্লেসমেন্ট বা ইঞ্জিন ক্যাপাসিটি 5759 সিসি। ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার 180 হর্স পাওয়ার এবং 2400 আরপিএম। ম্যাক্সিমাম আউটপুট টর্ক 660 নিউটন মিটার এবং 1500 থেকে 1700 আরপিএম। ফুয়েল ইনজেকশন পাম্প হিসেবে এই গাড়িতে সম্পূর্ণ বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই গাড়িতে যে ফুয়েল পাম্পটি ব্যবহার করা হয়েছে সেটি মেকানিক্যাল গভর্নরযুক্ত লাইন পাম্প। এভাবে ডাম বডিটা উঁচু নিচু করার জন্য এই হাইড্রোলিক যে লিভার ইউনিট আছে এটা অপারেট করতে হয়। প্রথমে গাড়িটা স্টার্ট দিতে হবে, এরপর ক্লাচটা পা দিয়ে চেপে ধরতে হবে। এরপর এখানে যে পিটিও পাম্পের সুইচ আছে সুইচটা অন করতে হবে। এরপর এখানে ড্রাইভার এখানে ডান পাশে একটা লিভার আছে, লাল বাটনটাকে উপরে ওঠাতে হবে। এটা হচ্ছে হাইড্রোলিক কন্ট্রোল ইউনিট। সামনের দিকে দিয়ে দেবো, দিয়ে এবার আস্তে আস্তে ক্লাচ থেকে পা সরাতে হবে। দেখুন ডাম বডিটা আস্তে আস্তে উপরে উঠছে। যখনই এই টিপারটা সম্পূর্ণ উঠে যাবে সাথে সাথে ক্লাচে পা দিয়ে আবার এখানে যে লিভারটা আছে এই কন্ট্রোল লিভারটা মাস পজিশনে দিয়ে লক দিয়ে দিতে হবে। যদি এভাবে লক না দেন তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর টিপার বডি যখন উঠে যাবে সম্পূর্ণ তখন এখানে একটা সেফটি লক আছে বাম পাশে, ওই সেফটি লকটা উঠাই দিতে হবে যদি কখনো টিপারটা মিস করে তাহলে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এখন দেখাবো যে কিভাবে আবার এটা নিচে নামাতে হবে। আবার ক্লাসে এখানে পা দিতে হবে, এরপর এখানে এই লিভারটা নিচের দিকে লোতে দিতে হবে। দেখুন টিপারটা আস্তে আস্তে নিচে নামছে। মনে রাখবেন টিপার নামানোর সময় অবশ্যই গাড়ির ইঞ্জিন স্টার্টে রাখতে হবে। অনেকে আছে যে টিপারটা উঁচু করার সময় তো অবশ্যই স্টার্ট না দিলে উঁচু হবে না, কিন্তু নামানোর সময় ইঞ্জিন অফ করে নামায়, সেক্ষেত্রে আপনার টিপারের যে সিল আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। যখন এই টিপারটা তার বডিকে নিচে নামাবে তখন এইখানে যে পিটিও পাম্প আছে এই পিটিও পাম্প সম্পূর্ণ অয়েল নিজে টেনে অয়েল রিজার্ভার ট্যাঙ্কে নিয়ে যাবে। আর যদি আপনার ইঞ্জিনটা অফ থাকে
তাহলে পিটিও পাম্প আর কিন্তু কাজ করবে না। আপনার যে এই ডাম্প বডি আছে এই বডির ভারে ওই টিপারটার নিচে নেমে আসবে।